আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তাই তো হাজির হয়ে গেলাম আজকে অভিমানী পরী স্পেশাল এপিসোড নিয়ে। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটি কি জন্য স্পেশাল, সে ঘটনাটি সম্পূর্ণ আপনাকে শুনতে হবে। যদি প্রথম কয়েক মিনিট শুনে চলে যান তাহলে আর কি হবে না, সম্পূর্ণ ঘটনায় শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে কি জন্য আমি বলতেছি স্পেশাল এপিসোড। আর হ্যাঁ, আর একটা টুইস্ট তো থেকেই গেল। ইতিমধ্যে অভিমানী পরী ঘটনাটির সেকেন্ড পার্ট কিন্তু সর্বপ্রথমই আমি পাবলিশ করছিলাম, আপনাদের মাঝে শেয়ার করছিলাম এবং খুব ভালো সাড়া পাচ্ছি প্রাথমিক পর্যায়ে আর কি। তো সেই জন্যই আমি যেহেতু কথা দিয়েছি আপনাদেরকে, আপনারা যদি আর কি আমাকে নক করেন যে অভিমানী পরী পার্ট 1, 3 এবং 4 এগুলা শুনতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো। আর সেই প্রতিশ্রুতি রাখতেই আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি মিশন অভিমানী পরীর পার্ট 1 ঘটনাটি নিয়ে। আর হ্যাঁ, একটি কথাই অবশ্য না বললেই নয়, যারা নতুন লিসেনার আমার আছেন, আমাকে শুনতেছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনাদের কাছে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছেন তাদের কাছে যে সমস্ত ঘটনাগুলো আছে আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেই ঘটনাগুলো আমাকে পাঠাতে পারেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ঘটনার ডেসক্রিপশন বক্সে আপনি চলে যাবেন, সেখানে যে দেখবেন আমার জিমেল আইডি দেওয়া আছে। সেই জিমেল আইডিতে আপনি আপনার ঘটনাটি আপনি চাইলে রেকর্ড করে পাঠাতে পারেন। আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি মিশন পড়ে শোনাই তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘটনাটি বাংলায় লেখে দাড়ি কমা ঠিক আছে এখানে একটু কষ্ট করে রিভাইজ দিবেন, তারপর ঘটনাটি আমাকে সেন্ড করে দিবেন। এবং যদি আমার মনে হয় যে ঘটনাটি প্রচারযোগ্য তাহলে আমি অবশ্যই আমি ঘটনাটি পড়ে শোনাবো আমার দর্শক লিসেনার যারা আছেন তাদের মাঝে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, কি জন্য আমি বললাম যে প্রচারযোগ্য, কারণ অনেকেই আমি এর মধ্যে খেয়াল করছি যে আমার কিছু লিসেনার আছেন যারা ঘটনা পাঠিয়েছেন, তার মধ্যে আমি 2টা ঘটনা পেয়েছি যে ঘটনাটি হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হয়েছে। তো আমি আপনারা যখন ঘটনা পাঠান আমি এইগুলো নিয়ে ইনভেস্টিগেট করতে হয় আমাকে, যে অন্য কোনো প্ল্যাটফর্মে আর কি ঘটনাটি প্রচার হয়েছে কি না, যদি হয় তাহলে আর কি সেটা প্রচারযোগ্য না। তো সরি, আমাকে কেউ ভুল বুঝবেন না, অনেকে হয়তো মনে করতে পারেন অনেক কিছু, তো আসলে এটা ভুল বোঝার কিছু নাই। আমি চাই না আর কি যে অন্য কোনো প্ল্যাটফর্মে যে ঘটনাটি প্রচার হয়েছে সেটি আর কি আমাদের এই প্রোগ্রামে আমি আবার প্রচার করি। তো এই জন্যই আর কি বললাম। তো আমি আজকে যে ঘটনাটি পড়বো অভিমানী পরী ঘটনাটি আমাকে যশোর থেকে মিশন ভাই পাঠিয়েছেন, আমার মিতা। আচ্ছা, যাই হোক, তো মিশন ভাই যেভাবে আর কি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমি এখন সেভাবেই আপনাদের মাঝে ঘটনাটি পড়ে শোনাবো। সকলেই শুনতে থাকুন সম্পূর্ণ ঘটনাটি। বলছেন মিশন ভাই। আসসালামু আলাইকুম মিশন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অচিনপুরের সকল লিসেনারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনাই বলবো যে ঘটনাটি সেকেন্ড পার্টটি আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম, আর আজ প্রথম পার্টটি শেয়ার করতেছি। তো এই ঘটনাটা আসলে ঘটনা বললে ভুল হবে, ঘটনার এই বিষয়টি আর কি আমার নিজের লাইফের সাথেই ঘটে গিয়েছে। সালটি ছিল 1996 সাল। আমরা 11 জন বন্ধু, সাগর, সজীব, রায়হান, সবর, তরিকুল, মহফিজ, অপু, ইস্তিয়াক, জীবন, রুবেল এবং আমি মিশন, খেলাধুলা, গান, আড্ডাবাজি, এক কথায় আমাদের 11 জনের মধ্যে যে কি যে একটা মিল ছিল, আসলে সেই 90 দশকের তারা ছাড়া আসলে কেউ বুঝবে না বিষয়টা। তো যাই হোক, আমি সেদিকে এখন যাব না। তবে যেহেতু ঘটনা প্রথম থেকে যদি আমি না বলি তাহলে ঘটনাটি বুঝতে অনেকের অসুবিধা হতে পারে মিশন ভাই, এই জন্য আমি সম্পূর্ণ ঘটনাটি আর কি আমি এভাবে উল্লেখ করলাম একটু প্রথম ডিসক্রিপশনটা আর কি। তো আমাদের এই 11 জনের যে টিম, এই টিমে যদি কেউ অসুস্থ বা কোনো কারণে পারিবারিক সমস্যা, বিভিন্ন কারণে কেউ যদি স্কুলে না আসতো
তাহলে কিন্তু আমরা কিন্তু একে অপরকে ইনফর্ম করে করতাম যে আজকে স্কুল আসতে পারবো না, এই প্রবলেম। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু এমন ছিল। তো যেদিনকের ঘটনা, সেই দিনটি ছিল মেবি রবিবার কি সোমবার এরকমই হবে হয়তো বা। তো সেদিনকে টিফিনের আগে যে ক্লাসটি আমাদের হচ্ছিল, মানে ছিল আর কি, গণিত ক্লাস। তো সেই সাগর আমার কাছে এসে বলল যে বন্ধু, আজকে আমাদের স্যারের ক্লাসের পর আমরা টিফিনের সময়টা আর কি, আমরা আমাদের যে পুরানো যেই আম গাছের নিচে বসে আমরা যে আড্ডা দিই সেই জায়গায় একটু বসবো, কিছু কথা আছে। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস শেষ হোক, সবাইকে বলে দে একসাথে যে বসবো। তাহলে সাগর কি করলো, যে সবাইকে আর কি ইনফর্ম করে দিল, আমাদের বাকি যে আরো বন্ধু আছে সবাইকে। তো যথারীতি আমরা স্যারের ক্লাস শেষে আর কি টিফিনের ফাঁকে আমরা গেলাম সেখানে, সেই আমাদের পুরানো একটি আম গাছের নিচে, অনেক বয়স্ক মিশন ভাই, আম গাছটা অনেক পুরাতন আম গাছ, মনে হবে 100 বছরই আম গাছ ছিল সেটি, যদিও এখন সেটি আর আগের অবস্থায় নাই, গাছটি মানে কেটে ফেলা হয়েছে। কি কারণে এটা আমি বলতে পারবো না, তবে এটি সরকারি জায়গায় ছিল গাছটি। হ্যাঁ, তো যা হোক, সেদিকে না যাই। তো এরপর আমরা বসলাম, বসে আমি বললাম সাগরকে যে ঠিক আছে, তোর কি গুরুত্বপূর্ণ কথা ছিল, তুই এখন বল দেখি। তো এর মধ্যে সাগর বলা শুরু করলো আমাদের সকলের উদ্দেশ্যেই, মানে দাঁড়িয়ে বলতে লাগলো যে দেখো, আমরা তো এখন নিউ 10, আর এইবারই মনে হয় আমাদের শেষ স্কুল থেকে পিকনিকে যাওয়ার বিষয়টা ছিল। তো যেহেতু আমাদের স্কুল থেকে এবার আর কোথাও আমাদের বনভোজনের জন্য আর কি আমাদের নিয়ে যেতে পারিনি, তো আমার মনে হয় যে আমরা নিজেরাই, যে আমরা যে 11 জন বন্ধু আছি, তো আমরা যদি এই 11 জন বন্ধু মিলে আমরা যদি একটা বনভোজনের আয়োজন করি তাহলে কেমন হয়। তো এর ভিতরে সবাই আর কি মানে বলে বসলো, মানে সম্মতি দিল যে হ্যাঁ, এটা তো আসলে খুব ভালো প্রস্তাব। যেহেতু স্কুলের পিকনিকটা এবার মিস হয়ে গিয়েছে, বনভোজনটা এবার কোনো এক অনাবশ্যক কারণে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই হয়তো বা দেশের অবস্থা খুব খারাপ, সেজন্য আর কি পিকনিকের এবার রিস্ক নেয় নাই আমাদের স্কুল কর্তৃপক্ষ। তো আমরাই একটা পিকনিকের ব্যবস্থা করি। তো তার ভিতরে কিছু শর্ত ছিল, এই পিকনিকে আমরা যারা যাব, এই 11 জন যে আমরা যাব, এই 11 জনই যাব, বাড়তি কেউ অ্যাড হবে না। তো সেই ব্যাপারে আর কি সবাইকে সতর্ক করেও দিল। তো যা হোক, এখন তাহলে পিকনিক তো হবে, পিকনিকে যেহেতু বনভোজনে আমরা যাব, কিন্তু যাবোটা কোথায়, এই নিয়েও মোটামুটি একটা আলোচনার মতো বসে পড়লো। তো কেউ কেউ বলতেছে যে বিভিন্ন যে পুরাতন যে জমিদার বাড়ি আছে, কেউ বলতেছে যে নতুন যে আমাদের এখানে যশোর যে পৌর পার্ক আছে, এরকম বিভিন্ন জায়গার নাম বললো। তো তার মধ্যে হুট করে আমি বলে বসলাম, আচ্ছা শোন, এই সমস্ত জায়গা বাদ দিয়ে যদি আমরা এবার পিকনিকটা যদি আমরা নদী পথে করি তাহলে কেমন হয়। এই কথা শুনে সাগর লাফ মেরে উঠলো, সে উঠ করে বলে উঠলো, আরে বস, গুড আইডিয়া, খুব ভালো বুদ্ধি, নদী পথে আমরা কখনো বনভোজন করি নাই, তাহলে এক কাজ করা যাক, আমরা নৌকা ভ্রমণ করব, নৌকা ভ্রমণ করে আমরা পিকনিক করব এবার। তো সেই কথা অনুযায়ী আর কি আমরা বসে ঠিক করলাম, তাহলে কি করা যায়, নৌকা ভ্রমণ যেহেতু হবে, তাহলে পিকনিকটা কি নৌকার মধ্যে হবে কিনা, কিংবা কোথায় হবে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছে, এক একজন এক এক মত দিতেছে। মিশন ভাই, আসলে বন্ধু বান্ধব একসাথে থাকলে বুঝেনি তো, লিসেনার যারা আছেন তারা অন্তত বুঝবেন যে আসলে একসাথে অনেকগুলো বন্ধু বসলে কি ধরনের, কত রকমের আলোচনা, কত রকমের আর কি সমালোচনা হতে পারে। তো এরকম ভাবেই চলতেছে। হুট করে আমি বলে বসলাম, আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটা আইডিয়া দিতেছি তোমাদেরকে, দেখো কেমন লাগে। তো আমি বললাম, আমি নদীটার নাম উল্লেখ করবো না, যদিও এটা আগের মতো এখন সেই পরিস্থিতি নাই নদীটার, আমি তাও মেবি 96-এর কথা বলতেছি মিশন ভাই, হ্যাঁ বুঝতেই পারতেছেন। তো যা হোক, তো আমি বললাম যে আমরা বড় একটি ছয়লা নৌকা নিবো আর কি, বড় একটি ছয়লা নৌকা নিব, এবং আমাদের যে পিকনিকের যে সরঞ্জামগুলা, পিকনিকে যা যা লাগবে, মাল সামানা, কাঁচামাল যা লাগবে, আমরা সব আগের থেকে কিনে কেটে রেখে দিব, এবং সকাল 6টার দিকে আমরা রওনা দিব, নৌকা ছাড়বো আর কি। এবং
আমাদের সাথে দুজন বাবুর্চি থাকবে। আমরা 2 ঘন্টার জন্য যাত্রা শুরু করব। ঠিক ঘড়ি ধরে 2 ঘন্টা পর যেখানে নৌকা থামবে তার চারি সাইড দেখে, মানে 2 কুল দেখে যেই সাইডেও পিকনিক করার মতো উপযুক্ত জায়গা পাবো সেখানেই আমরা বনভোজনটা করব। তো মোটামুটি সবাই আমার কথায় তো খুব মানে এক্সাইটেড হয়ে পড়লো। তবে আমি সবাইকে কিন্তু বারবার বলে দিয়েছিলাম যে স্কুলে এই বিষয়টা কাউকে জানানো যাবে না। ও আর হ্যাঁ, আমরা যে পিকনিকের দিনটা যে ঠিক করেছিলাম সেটি ছিল বৃহস্পতিবার। মাঘী পূর্ণিমার জন্য স্কুল বন্ধ থাকবে, তো চিন্তা করলাম যেহেতু মাঘী পূর্ণিমার জন্য স্কুল বন্ধ, পরের দিন শুক্রবার আছে, তার মানে পিকনিকের থেকে আসার পর আর কি একদিন রেস্ট পাওয়া যাবে। তো বুধবারের দিন আর কি আমরা কয়েকজনকে করলাম যে কয়েকজন মিলে পিকনিকের যে মাল সামানা এগুলো আর কি কিনতে যাবে, আর কয়েকজন যাব হচ্ছে সৈয়ালা নৌকা ঠিক করার জন্য। তো সেই অনুযায়ী আমরা মোটামুটি যথারীতি আমাদের প্রস্তুতি নিতে শুরু করলাম, সবাই মিলে টাকাও ওঠানো শুরু করে দিলাম। তো অনাকাঙ্ক্ষিতভাবে হলো কি, আমাদের এই পিকনিকের বিষয়টা মোটামুটি আমাদের ক্লাসমেট বাকি সবাই জেনে গেল। তারপরে সবাই তো খুব জোরাজোরি করতেছে যে তাদেরও অ্যাড করতে হবে, কিন্তু আমরা তো আসলে আমাদের কথাই অটল যে না, আমরা যে 11 জনের একজনও বাড়বে না। তো যেই চিন্তা ভাবনা সেরকম ভাবেই আর কি সবকিছু আগালো। যথারীতি পিকনিকের দিন খুব ভোরবেলা আমরা যথারীতি সেই বৃহস্পতিবারই আর কি ভোরেই আমরা সবাই হাজির হলাম আমাদের নির্দিষ্ট স্থানে, সেই নদীর পাড়ে আর কি। হ্যাঁ, নদীটার নাম আসলে আমি উল্লেখ করতে যাচ্ছি না। সমস্ত মাল সামানা, 2জন বাবুর্চি সহ আমরা সকলেই নৌকায় উঠে বসলাম। নৌকা ঠিক সন্ধ্যা 7টার দিকে যাত্রা শুরু করলো। সরি, আসলে এটা সকাল 7টা হবে, স্পেলিং আসলে ভুল মনে হয় লিখছেন। আচ্ছা, যা হোক, সকাল 7টার দিকে যাত্রা শুরু করলো। শর্ত অনুযায়ী 2 ঘন্টার যাত্রা শুরু হলো, যেটা পর্যবেক্ষণের জন্য দায়িত্বে ছিল হচ্ছে আমাদের তরিকুল। সে আবার খুবই বিচক্ষণ এই সমস্ত বিষয়ের দিক থেকে। তো যা হোক, তরিকুল সেটি পর্যবেক্ষণ করার জন্য ঘড়ি ধরে বসে পড়লো। ভোরের প্রকৃতি যে এত অপূর্ব মায়াময় নয়ন জোড়ানো দৃশ্য, আসলে নদীতে বসে উপভোগ করার মতো ভাগ্য এটি আসলে সকলের হয় না, যেটা এর আগে আমাদের কিন্তু আসলে কখনোই হয়ে ওঠেনি। মাঝি বইটার আঘাতে পানির যে তরঙ্গের শব্দ যেন বুকের ভিতরে মানে সুরের দোলা দিতে লাগলো। কি যে একটা মানে পরিবেশ, মনোরম পরিবেশ তৈরি হলো, আসলে এটা বলে বোঝাইতে পারবো না আমি। তো একসময় নিজের অজান্তেই আমি আসলে গুনগুন করে গান গাইতে শুরু করে দিলাম। হঠাৎ আমাদের অপু ও সাগর এসে মানে আমার সামনে জোরে উচ্চস্বরে বলতে শুরু করলো, আরে ভাই কি করতেছিস, গান যেহেতু গাইতেছিস সাথে গিটার আছে তাহলে গান জোরেই ক, আমরাও একটু শুনি। তো এত জোরাজোরি পেরাপিরিতে আর কিছু করতে পারলাম। যদিও তাদেরকে বলছিলাম যে বিকালে তো আমাদের চায়ের আড্ডার সাথে গানের আসক্ত বসবেই, তারপরেও তারা নাসর বান্দা। তো আর কি করা, তারপর গান গাইতে শুরু করলাম। এরকম ভাবে অনেকক্ষণ ধরে গান চলতে থাকলো, গান গাইতেছি। তারপরে আমাদের নৌকা কিন্তু সেই সময় চলতেছে অনেক, সেই সময় তো আসলে সকাল যেহেতু 7টার দিকে অনেক ভোর, কুয়াশা পড়েছে নদীর বুকে, মাঝে মাঝে এত ঘন কুয়াশা যে আসলে 2 সাইডে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও আর কি আমরা অপেক্ষায় আছি যে আসলে আর কত সময় গেল, কিংবা নদীতে আর কতক্ষণ লাগতে পারে। আবার এর ভিতরে আবার টেনশনও হচ্ছে যে আসলে সবই তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমরা কিন্তু ভুল করে বসে পড়ছি, সেটা হচ্ছে আমরা পিকনিকের জন্য সমস্ত কিছু আয়োজন ঠিকই তো করছি, কিন্তু আচ্ছা আমরা যে পানির যে ব্যবস্থাটা আসলে এইটা কিন্তু আমাদের কারোরই মাথায় নাই, যে পানির যে ব্যবস্থা, পানি ছাড়া তো আসলে কি হবে, নাকি এই নদীর পানি লাস্টে খেয়ে থাকতে হয় কিনা, এই নিয়ে আসলে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি আমরা সবাই। তো আমরা খেয়াল করছি যে নদীর এক পাশে শ্মশান ঘাট দেখা যাচ্ছে, অপর সাইডে কাশফুলের গাছ, এরকম বাগান, মাঠ, ক্ষেত, এই সমস্ত ভিতর থেকে আমরা আর কি যাচ্ছি। তো এর মধ্যে হুট করে তরিকুল চিল্লা উঠে বলে উঠলো, স্টপ মাঝি, থামেন থামেন থামেন, আমাদের গন্তব্য শেষ। তরিকুলের কথা শুনে মানে যারা সোয়ের ভিতরে ছিল তারাও
হুড়মুড় করে আর কি বাইরে চলে আসলো দেখার জন্য। তো আমরা মোটামুটি যতটুকু দেখা যায় খেয়াল করলাম যে আমাদের ডান পাশে আর কি, নদীর ডান পাশে সেটা হচ্ছে মানে ধুধু মাঠ প্রান্তর, মানে কি যতটুকু চোখ যাচ্ছে শুধু মনে হচ্ছে যে মাঠ, ফসলি মাঠ আর মাঠ, কিছু দেখা যাচ্ছে না। আর বাম পাশে দেখা যাচ্ছে যে কিছুটা বালুর চর, মানে ওই যে তখন তো একটু শুকনার টান ছিল, তো মনে হচ্ছে যে একটু বালুর চর বোঝা যাচ্ছে যে এক সাইডে বালুর চরের মতো পড়ছে। আর ওই পাশে আর তার থেকে একটু উপরে গেলেই মানে 2 মিনিটের পথ হবে, একটি বাগানের মতো দেখা যাচ্ছে, এবং ওখানে বাগানের ভিতরে বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন একটি পরিত্যক্ত স্কুলের মতো আর কি। তো আমরা মাঝিকে বললাম যে আপনি এই সাইডেই নৌকা লাগান, আমরা আগে জায়গাটা পর্যবেক্ষণ করে দেখে আসি। তো যেভাবে সেই কাজে আমরা চলে গেলাম যে জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য। তো যে দেখলাম যে একটা পুরানো স্কুল, একতলা বিশিষ্ট স্কুল, তবে স্কুলের যে অবস্থা এতে করে মনে হচ্ছে যে এটি অনেক আগেই পরিত্যক্ত, এখানে এখন আর হয়তো পাঠদান হয় না। তবে আশার আলো তখনই ফিরে পেলাম যখনই দেখলাম যে একটি টিউবওয়েল আছে, এবং মনে হচ্ছে যে এটি এখনো পানি এখান থেকে হয়তোবা এখনো যারা এই আশেপাশে চাষবাসের জন্য আসে হয়তোবা এখান থেকে এখনো পানি করে, কারণ কলটি দেখে পানি উঠতেছে কল থেকে। তো আমরা যা হোক মনে হয় যে মানে ঘরে প্রাণ ফিরে আসলো বিষয়টি এমন। তো আমরা আর বেশি দেরি করলাম না, আমাদের যে মাল সামানাগুলো আছে নৌকাতে, আমরা সবাই হাতে হাতে মাল সামানাগুলো লাভাইতে শুরু করলাম। বাবুর্চিদের সাথে হেল্প করার জন্য 2 জন তার সাথে লেগে থাকলো, আর বাকি মাল সামানা আমরা লাভিয়ে আমি আমার গিটারটি নিয়ে আর কি হাতে করে আমি চলে আসলাম সেই বারান্দায় বসে বসে মানে সেরে আওয়াজ করতেছি, গানের রিহার্সালের মতো আর কি মনের সুখে। আর কয়েকজন 4-5 জন মিলে আর কি চলে গেল স্কুলের পিছন সাইড দিয়ে একটি ভাঙাচোরা মেঠো রোড, যেটি মনে হচ্ছে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে দূরে একটি বাগানের মতো দেখা যাচ্ছে যে সেই দিকে। তো ওই তারা ওই জিনিস দেখার জন্য আর কি আশেপাশের জায়গা, তো তারা আর কি রওনা দিয়ে শুরু করে চলে গেল। আর 2 জন তো আছে বাবুর্চির সাথে হেল্প করার জন্য, আর আমি এখানে বসে আছি, আমার পাশে বসে আছে সাগর। তো আমি এভাবে গান করতেছি। হুট করে আমি খেয়াল করলাম যে বাগানের থেকে একটু দূরে আরো একটি বড় বাগান। তো সেই বাগানে আমার মনে হচ্ছে যে কেউ একজন খেয়াল করতেছে আমাদেরকে দেখতেছে, কিন্তু আমি কয়েকবার যতবারই তাকাইছি কিন্তু আমি কাউকে দেখতে পাই নাই। তবে আমার কেমন জানি একটু মানে গিল্টি ফিল হচ্ছে নিজের কাছে, কেমন একটা অস্বস্তি লাগতেছে যে আসলে কি হচ্ছে এটা, মানে এটা কি আমারই মনের ভুল নাকি নতুন জায়গায় আসছি এই জন্য এরকম হচ্ছে। তো যাক, আমি আর অত কিছু করলাম না, আমি যথারীতি করলাম গানটা তখন বাদ দিয়ে আমি আবার চলে গেলাম সাগরকে নিয়ে যে আশপাশের একটু ঘুরে দেখার জন্য চারি সাইডটা। কিছুক্ষণ পর চলে এসে আবার বাবুর্চিদের সাথেও কিছুটা কাজে হাত লাগালাম। তো যথারীতি ঘড়িতে ঠিক 2টা বাজে, তখন বাবুর্চিদের রান্না বাড়াটা শেষ। বাবুর্চি তখন সবাইকে ডাক দিল খাওয়ার জন্য। এর মধ্যে আবার যে যারা গ্রাম ঘুরতে গিয়েছিল ওরাও আবার ফিরে আসছে। তো আমরা সকলে মিলে আর কি চলে গেলাম নদীতে গোসল করার জন্য। নদীতে সবাই গোসল করতে লাগছি বালুর চরে আর কি, সবার পোশাক কাপড় চোপড় শুকনাগুলা রেখে আমরা নদীতে ঝাঁপাই পড়লাম। সেখানে অনেক মজা করলাম, অনেকক্ষণ ধরে আর কি সবাই গোসল করলো। গোসল টোসল করে উঠে মনে হচ্ছে খিদাটা আরো চাঙ্গা হয়ে গেছে। তো আমি কি করলাম যে তখন আর কি ওখানে যে সবাই সিরিয়াল বা আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য। বাবুর্চি আমাদের সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। মাঝি 2 জন, একজন মাঝি এবং তার বইটা টানার জন্য যে আরেকজনের কথা বলছিলাম সে তাদের খাবার নিয়ে নৌকায় চলে গেলেন। বাবুর্চি আমাদেরকে খাবার পরিবেশন করলেন এবং আমি খাচ্ছি। তো খেতে খেতে আমার সেই চোখ গেল ওই যে বলছিলাম যে এই আমরা যে বাগানটার ভিতরে আছি তার থেকে একটু দূরে আরেকটি বাগান, বড় আরেকটি বাগান। তো আমি খেয়াল করলাম যে ওই বাগানটার ভিতরে একটি মেয়ে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে, মানে আমাদের দিকে দেখছে যে আমরা কি করতেছি। আমি খেয়াল করলাম যে এই মেয়েটিকে মনে হয় আমি একা দেখতে পাচ্ছি,
এর কারণ আমি সাগর যে আমার পাশে বসেছিল আমার ফ্রেন্ড, আমি তাকে ডাক দিয়ে বললাম, আচ্ছা বন্ধু দেখতো ওই বাগানের মধ্যে তুই কাউকে দেখতে পাস কিনা। তো সাগর খেয়াল করলো, আমি কিন্তু সাগরকে দিকে তাকাই নাই, আমি জাস্ট সাগরকে ওই আমি যেদিকে তাকাইছিলাম ওই দিকে তাকাই রইছি এবং সাগরকে বলছি, সাগর দেখতো এদিকে কিছু দেখতে পাস কিনা। সাগর বললো কই কিছুই তো দেখি না। অথচ আমি কিন্তু স্পষ্ট ভাবে দেখতেছি যে অনেক সুন্দর একটা মেয়ে, বয়স সর্বোচ্চ হলেও 15 থেকে 16 মনে হচ্ছে যেটা আর কি। তো তার শরীরে অনেক মানে রাজকীয় পোশাকের মতো পোশাক, মানে জলজল করতেছে তার পোশাক থেকে, মনে হচ্ছে যে আলোর ছটা বের হচ্ছে এবং সারা শরীরে তার ভারী ভারী গহনা। তো আমি সাগরকে বললাম যে দেখ আমি এরকম একটা মেয়েকে দেখতে পাচ্ছি, দেখ না তুই ভালো করে দেখ, দেখতে পাচ্ছি না। তো শুধু সাগর না, আশেপাশে আরো যারা রয়েছে তারাও দেখি যে খেয়াল করতেছে, কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছে না, শুধু আমিই দেখতেছি মেয়েটাকে। তারপর তার মধ্যে আমাদের ওই যে আমার এই কথা শুনে আর কি আমাদের যেই ছেলে দুইজন না মানে কয়েকজন মিলে যে গ্রামে গেছিল আমার যে ফ্রেন্ডরা, তো তারা আমাকে বললো যে বন্ধু জায়গাটা মনে হয় ঝামেলা আছে। আমি আর বললাম জানি না কি বলিস, হয়তো বা দেখ গ্রাম পঞ্চায়েতের মেয়ে ঠে হবে, হয়তো নয়তো কোনো ভিনদেশি হয়তো বা মেয়ে হবে, আসছে হয়তো বা দেখছে এখানে মানুষজন তো আসে না, আর আমাদের দেখছে যে হয়তো বা আমরা কি করতেছি না করতেছি খেয়ে এই জন্য আর কি দাঁড়ায় দেখতেছে। আর তখন আবার ওর ভিতর থেকে আমাদের যে সবুজ, সে আবার বলে উঠলো, সাথে সবুরও সঙ্গ দিয়ে বললো যে হ্যাঁ বন্ধু আসলে আমরা ওই ব্যাপারটা তুমি যেটা বলতেছো ওইটা না, বিষয় তো আরো একটা আছে। আমি বললাম যে কি বিষয়? তখন সে বলল যে বন্ধু আমরা যে ওই যে গ্রাম যেটা ওই যে বাগান রাস্তাটা যে শেষ হয়ে গেল ওই যে বাগানের ভিতরে যে, তো আমরা তো রাস্তা দিয়েই আমরা যাইতেছি, তো মাঝপথে আমরা দেখি যে 4-5 জন বৃদ্ধ একটি মাঠের ভিতরে আর কি কাজ করতেছেন যে ফসলের জমিতে। তো আমরা যে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই রাস্তাটা কোথায় শেষ হয়েছে এবং ওই পাশে যে গ্রামটা এই সম্পর্কে জানার জন্য ডাক দিলাম, সালাম দিলাম যে আসসালামু আলাইকুম চাচা। তো তাদের মধ্যে একজন মাথা উঁচু করে আমার দিকে তাকালো, সালামের কোনো উত্তর দিল না, তাকায় বললো যে তোমরা কারা, এখানে কি করছো? তখন আমরা বললাম যে চাচা আমরা আসলে অমুক জায়গা থেকে আসছি বনভোজনে, এবং ওই যে স্কুলটা ওইখানে আমরা বনভোজনের আয়োজন করছি এবং আমরা এই জায়গাটা আসলাম একটু ঘুরে দেখার জন্য। এই রাস্তাটা কি চাচা ওই যে গ্রামটা ভিতরে কি শেষ হয়েছে, এটা কি গ্রাম নাকি বাগান টাগান কোনো কিছু এরকম কিছু? তো সেই চাচা আমার কথার কোনো ভ্রুক্ষেপই করলো না এবং আমাকে আরো উল্টো প্রশ্ন করতে থাকলো যে তোমরা কি জন্য এখানে আসছো, তোমরা কি জানো না এই জায়গাটা সম্পর্কে? আমি বললাম যে চাচা এই জায়গাটা সম্পর্কে মানে আপনি কি বলতে যাচ্ছেন? কই শোনো, তোমরা যেখানে আসো এটা তো একসময় স্কুল ছিল, তবে যুদ্ধের সময় এই জায়গাটা পাকিস্তানি বাহিনীরা এটাকে ক্যাম্প বানায় এবং এখানে অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যা করে এবং এখানে গণকবর দিত, নদীতে ভাসিয়ে দিত। তারপর থেকে এই স্কুলটা আর ব্যবহার হয় না এবং এখনো পর্যন্ত যদি কেউ এর আশপাশ দিয়ে যায় তাহলে মানুষের আত্মচিৎকার, গুলির শব্দ, এরকম জাতীয় অনেক ধরনের সমস্যা কিংবা অনেক ধরনের শব্দ তারা শুনতে পায়। তো আমি চাচাকে বললাম যে চাচা আপনি কি বলতেছেন এগুলা, এটা আবার হয় নাকি, এগুলো কি সম্ভব এই যুগে এসে? চাচা বললো দেখো বাবা বলার দরকার বললাম, ভালো চাইলে এখান থেকে চলে যাও, কারণ তোমরা যদি কোনো বিপদে পড়ো তাহলে কেউ তোমাদেরকে সাহায্যের জন্য একটি মানুষও তোমরা এখানে পাবা না, এমনি জনশূন্য স্থান, আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে কোনো গ্রাম নাই, জনবসতি নাই। তা আমি চাচার কথা শুনে কিছুটা হতবাক হলাম যে আসলে চাচা কি বলতেছে এগুলা। তারপর আরেকজন মাথা তুলে এদিকে বলল যে আরে ওদের সাথে এত কথা বলতেছিস কেন, এখানে যে সূর্য ডোবার সাথে সাথে আত্মার হাট বসে সেটা ওরা আজকে হারে টের পাবে, যদি থাকে থাক না, মরুক না, তুই তোর কাজ কর, এই ছোকরার দল এখান থেকে যা। মনটা খারাপ হয়ে গেল তাদের ব্যবহারে। তো
চলে আসবো ঠিক করে আমরা আবার ব্যাক করলাম। তো 10 কদমের মতো সামনে আগাইছি, তারপরে কি যেন মনে হলো যে পিছনে ঘুরলাম, যে দেখি তাদেরকে জিজ্ঞেস করি যে আসলে এই রাস্তাটা কোথায় যে শেষ হয়েছে, ওই বাগানের মতো দেখা যাচ্ছে, ওটা কি আসলে কোনো গ্রাম কিনা। এই ভেবে আর কি যখনই পিছনের দিকে ফিরলাম, ভাই বিশ্বাস করবা না, কেউ নাই। যে 4-5 জন ব্যক্তি মিলে এতক্ষণও কাজ করতেছিল মাঠের মধ্যে, উদাহরণ নিমিষে কেউই নাই। আমরা আশপাশ খুব ভালো করে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। চারিপাশ দুই ধারেই মাঠ আর মাঠ, সেখানে লুকানোর মতো কোনো পরিবেশ বা কোনো গাছ কিংবা কোনো কিছুই নাই যে তারা লুকায় পড়বে। তো জানি না আসলে কি আমাদের ভিতরে কি মানে কাজ করলো, খুবই অস্বস্তি লাগতেছিল, ভয়ে মানে অবস্থা খারাপ। কেউ কারোর সাথে বলতে না পারলে ঠিকই অনুভব করতে পারতেছিলাম। তো আমরা সামনে না যেয়ে আমরা এই যে তাড়াহুড়ো করে চলে আসলাম। আবার এখন এসে এখানে তোমার কাছে এগুলা শুনতেছি, ভাই ভাল লাগতেছে না বিষয়টা। তো যা হোক, সবাইকে বললাম ঠিক আছে দেখতেছি, বিকেলে এই নিয়ে কথা হবে, বাকি কথা তোমরা এখন খাওয়া দাওয়া শেষ করো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম। বিকালে বাবুর্চি আমাদের সবার জন্য চা করে আনলো। তো চা খাইতে খাইতে তখন মাঝিরাও আসলো আর কি, আমাদের এই কথাগুলো শুনে। পরে মাঝিরাও আর কি হয়তোবা শুনছে আমাদের কথা, আমাদের কারোর কাছ থেকেই, কোনো বন্ধুর কাছ থেকে। তো শুনে হুট করে আমাদের যে বৃদ্ধ মাঝি, সেই চাচা বলে উঠলো, বাবা শোনো, যেহেতু এখানে আমরা সারা আর আশেপাশে কেউ নাই, জনবসতি শূন্য একটা স্থান, আর তোমার বন্ধুদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো আমার মনে হয় কি যে এখানে আমাদের এই চাঁদ ওঠা অপেক্ষা না করে আমরা যদি নদীর মধ্যে নৌকাতে বসে অপেক্ষা করি, আমার মনে হয় ভালো হবে। কারণ যদি কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু আবার সাহায্যের জন্য আমাদের কেউ আগে আসবে না। তো মুরব্বীর কথা শুনে সবাই আমরা সহমত হলাম। আসলেই তো চাচা তো ঠিকই কথা বলছে। আচ্ছা, আমরা না হয় এই যে আধ্যাত্মিক বিষয়গুলো বাদই দিই, যদি কোনো ধরনের এমনি কোনো প্রবলেম হয় তাহলে তো আশেপাশে গ্রামের আশেপাশে কোনো জনবসতিও নাই যে একটা মানুষ আমাদের সাহায্যের জন্য আগে আসবে। তার থেকে সবচেয়ে বেটার হয় যে আমরা নৌকার মধ্যে যে অপেক্ষা করি, যে চাঁদ উঠলে পরে আমরা নৌকা ছাড়বো। তো আমরা যেইভাবে সেই কাজ, আস্তে আস্তে আমাদের চাষ শেষ করে আমরা কি করলাম যে আমাদের সমস্ত মাল সামানা যা আছে সবকিছুই নৌকার মধ্যে উঠাইলাম। উঠায় আমরা নৌকার মধ্যে বসে চাঁদে ওঠার অপেক্ষা করতে থাকলাম। আর তারপরে তো আপনারা সবাই জানেন যে সেকেন্ড পার্ট আর কি যেখান থেকে শুরু করেছিলাম, তারপর সারসংক্ষেপে বলতে গেলে যে তারপর যখন আমরা নৌকার মধ্যে যে বসলাম চাঁদ ওঠার অপেক্ষা করতে, সন্ধ্যা চারিদিকে ঘনায় আসছে, সূর্য ডুবে গেছে, চাঁদও উঠছে, রূপালী থালার মতো চাঁদটা জল জল করতেছে চাঁদের আলো নদীর মধ্যে। মনে হচ্ছে যে চাঁদ তার রূপালী চুলটা বিছাই দিছে মানে নদীর মধ্যে, এতটা মানে মনোরম দৃশ্য তৈরি হলো। মাঝিও তখন নৌকা ছেড়ে দিয়েছে। তখন আবার খেয়াল করলাম যেই স্থানটা আমরা ছেড়ে আসছি ঠিক সেই বালুচরে দাঁড়িয়ে একটি মেয়ে হাত নাড়তেছে। আমি অবলোক দৃষ্টিতে আর কি সেই দিকে তাকায় আছি। আমি খেয়াল করলাম যে আমার সাথে সাথে এখন সে মেয়েটাকে আমার যে বন্ধু সজীব, সাগর, সবুর, এরাও দেখতে পাচ্ছে। এরাও বলতেছে, আরে ভাই কে ওটা? সেই মেয়েটা না তুই যার কথা বলতেছিলি? এই মেয়েটাই তো। আমি বললাম, হ্যাঁ বন্ধু, এই মেয়েটা। তখন বললো, আরে এটা তো মনে হচ্ছে না কোনো মেয়ে, কারণ এই জনশূন্য জায়গায় এরকম সময় এরকম একটা মেয়ে কিভাবে থাকতে পারে, এটা তো অসম্ভব। তো এই কথা বলতে না বলতেই বাকিরা যখন সবাই হুড়মুড় করে বাইরে চলে আসলো শোয়ের ভিতর থেকে, তখন দেখলাম যে হুট করে সে মেয়েটি আর নেই। আর আমাদের মাথার উপর দিয়ে ফুটবল সাইজের একটি আগুনের গোলা দূরে যে মিলাই গেল। এই দেখে ভয়ে বাকি সবাই আমরা দৌড়ে হুড়মুড় করে শোয়ের ভিতরে যে আবার ঢুকলাম। আর তার পরের ঘটনা তো আপনারা সকলেই জানেন, যারা শোনেন নাই তারা অবশ্যই যে আমাদের অভিমানী পরি পার্ট 2 ঘটনাটি সেটি শুনে আসবেন। আর এই ছিল আজকের মতো ঘটনা। মিশন ভাই, আশা করি যে লিসেনারদের যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে যে আমাদের 3rd পার্ট এবং 4th পার্ট আছে আমার ঘটনার, আমি ইনশাল্লাহ সেটা শেয়ার করব। আমি জানি যে এই ঘটনাটি তেমন একটা ভয়ের না, তবে
সামনে অনেক ভয়ের অনেক কিছুই অপেক্ষা করতেছে, আধ্যাত্মিক অনেক কিছুই অপেক্ষা করতেছে, যেটি শুনে মনে হবে যেটি কোনো সিনেমার কাহিনীর থেকেও কম না। তো আজকের মতো এখানেই আমি আমার ঘটনাটি সমাপ্তি টানছি, এই বলে আর কি। মিশন ভাই তার ঘটনা এখানেই শেষ করেছেন। আমি বলবো যে হ্যাঁ, ঘটনাটি অতটা ভয়ের না, তবে অনেক কিছু মিস্ট্রিয়াস ঘটনার আরো জন্ম দিয়ে গেল, যে তাহলে কি সেই জিনিসটা যেটি আর কি সেই নদীর পাড় থেকে। এবং আপনারা যখন মিশন ভাই যখন ওই যে গান করতেছিল এবং খাচ্ছিলেন আপনারা যখন, তখন আপনারা যে আম বাগানের যে বাগানটার কথা বললেন, সেই বাগানের ভিতর থেকে যে মেয়েটি দেখতেছে তাকিয়েছিল আপনাদের দিকে, এবং নৌকা ছেড়ে আসার পরে সন্ধ্যার দিকে যেই বালুচরে যে মেয়েটি আপনাদেরকে হাত ইশারা করে বিদায় জানাচ্ছিল, তাহলে সে কে? সে কি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমি বাকি বিষয়টি আমার লিসেনার যারা আছে তাদের পরে ছেড়ে দিলাম, যে আপনারাই বাকিটুকু আমাকে জানাবেন। আর হ্যাঁ, এই ঘটনার বাকি আরো 2টা পার্ট আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সমস্ত পার্টগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব, সমস্ত খণ্ডগুলো শেয়ার করব। অপেক্ষা করবেন এবং আমার সাথেই থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে সমস্ত ধরনের আপডেট নিউজ, সমস্ত ধরনের ঘটনা আপনার সামনে চলে আসে, একটি ঘটনাও যাতে মিস করতে না পারেন। আর যারা এখনো পর্যন্ত চিন্তা করতেছেন যে আমাকে ঘটনা পাঠাবেন, কিন্তু কিভাবে পাঠাবেন, আমি তাদের উদ্দেশ্যে আরো একবার বলতেছি যে খুবই সহজ বিষয়। ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে যে আপনার ঘটনাটি অডিও ক্লিপ আকারে আমাকে পাঠাতে পারেন। কিন্তু আবার যদি আপনি চান যে আপনার ঘটনাটি আমি মিশন আমার মতো করে পড়ে শোনাই, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল। আপনি ঘটনাটি সুন্দর করে বাংলায় টাইপ করে লিখে একবার রিভিশন দিয়ে আপনি আমাকে পাঠিয়ে দেন। যদি আপনার ঘটনাটি সিলেক্টেড হয়, তাহলে আমি আমার লিসেনার্সদের মাঝে পড়ে শোনাবো। তো আজকের মতো আমি মিশন এখানে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টের পরে ডিপেন্ড করে যে অনুপ্রেরণা পাই আমি পরবর্তী ঘটনাটি শেয়ার করার জন্য। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।